বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 11ই আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আমরা ক্লাস শুরু করব। তো তার আগে গতদিন আমাদের ছিল মডেল টেস্ট 4। যদিও স্ক্রিনে দেখা যাচ্ছে মডেল টেস্ট 3, এটা ভুলক্রমে লেখা হয়েছে। মডেল টেস্ট 4 এর বিষয়বস্তু ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমরা এটা একটু আলোচনা করব। প্রশ্নটা দেখেন, গতকালকের পরীক্ষা আপনাদের কোনো বিকল্প ছিল না, যতগুলা প্রশ্ন সবই লেখা লাগছে আর কি। তো প্রথমে যদি দেখেন যে কোনো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির খাস দখল উদ্ধারের মামলায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়। খাস দখল উদ্ধার যখন বলবে, দখল উদ্ধার, তখন এটা শুধুমাত্র 9 ধারা। কত ধারা বলেন? 9 ধারা। তো আপনি ইচ্ছা করলে 8 সাথে আলোচনা করতে পারেন, কিন্তু এক্সাক্ট উত্তর কত? 9। আর তাহলে কোন কোন বিষয়গুলো 9 ধারা বিস্তারিত আলোচনা করবেন, সাথে মন চাইলে 8 ধারা একটু করলে। সরকারের বিরুদ্ধে খাস দখল উদ্ধারের মামলা করা যায় কি? 9 ধারার মামলা কি সরকার বিরুদ্ধে করা যায়? যায় না। তবে ওখানে একটু ব্যাখ্যা দিয়ে দিবেন যে সরকার যদি বেদখল করে তার বিরুদ্ধে 9 ধারা মামলা তো করা যায় না, 842 ধারা করা যায়। অথবা যে মালিকই না, সে যদি মনে করে সরকার তাকে বেআইনি ভাবে উচ্ছেদ করেছে, উৎখাত করেছে, তাহলে সে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারে। এরূপ মামলায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদী কি 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 প্রতিকার চাইতে পারে? আপনারা জেনে থাকবেন, 9 ধারার মামলা যদি খারিজ হয়ে যায়, 9 ধারাই বলা আছে যে আপিল অথবা রিভিউ করা যাবে না। ডিক্রির বিরুদ্ধেও যাবে না, আদেশের বিরুদ্ধেও যাবে না। তো 9 ধারার মামলা, আহ কোন মামলা চলাকালীন সময় যে কোনো আদেশ দেখ বা ডিক্রি দেখ, এর বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে। এই তো। তো মেইনলি 9 ধারা, বাট উত্তরে আর একটু সুন্দর করতে 8 ধারা উল্লেখ করতে পারে। আচ্ছা, আমরা একের খতে চলে আসি। প্রতিবেশী কবিরকে বেদখল করলে কবির 9 ধারায় খাস দখল উদ্ধারে মামলা করে হেরে যান। কবির বেদখল করছে কবির রে, কবির 9 ধারা মামলা করে কি গেছে? হেরে গেছে। পরবর্তীতে কবির 842 ধারা দায়ের করার জন্য আপনার নিকট আসে, কবিরকে পরামর্শ দেন। আপনি একজন অ্যাডভোকেট সাহেব, আপনার কাছে আসছে যে আমি 842 ধারা মামলা করতে চাই। এখন আপনি তারে পরামর্শ দিতে পারেন, যদি কবিরের সত্য থাকে, যদি কাগজপত্র থাকে, তাহলে সে 842 ধারা মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা বাধা হবে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা আছে, 9 ধারাই বৈধতা দেওয়া আছে যে 9 ধারার মামলা যদি চলমান থাকে বা 9 ধারার মামলা যদি শেষ হয়ে যায়, একই বিষয়ের উপর ভিত্তি করে অন্য কোনো সত্য যদি থাকে সেটা দাবি করা যাবে। অর্থাৎ 9 ধারার মামলা চলাকালীন সময়ে অথবা 9 ধারার মামলা খারিজ হয়ে গেলে 842 ধারা মামলা করতে কোনো বাধা নাই, এবং এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কোনো বাধা হবে না। তারপরে দেখেন, jurisdiction of a court to pass a decree for a specific performance of contract is discretionary। মানে কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 12 ধারার যে ডিক্রি, এটা দিবে কি দিবে না, কার ক্ষমতা? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখন এইটা আপনারা অনেকেই, আমি অনলাইনে যদিও অনেক খাতা বাকি, অনেকেই উত্তর পান না। আমি দেখা শুরু মানে বেশ কিছু খাতা সবাই ভিডিও দিচ্ছি, আপনারাও পেয়ে যাবেন 2-1 দিনের। এতদিন ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধারণ করেন। সবাই যারা 4টা-5টা পরীক্ষা দিচ্ছেন, সব ভিডিও একসাথে পেয়ে যাবেন আপনার ইনবক্সে। তো অনলাইন অফলাইনের অনেকের খাতা এই প্রশ্নটা আপনারা সঠিকভাবে উত্তর করতে পারেন নাই। অধিকাংশ পারছে, আবার কেউ কেউ ঠিকঠাক মতো লেখেন নাই। কেউ কেউ এই জায়গায় লেখছেন 12-21। তো এই জায়গায় তো 12-21 আপনার লেখার দরকার নাই। এই জায়গায় মেইনলি আমার লিখতে হবে কত? 22 ধারা। 22 ধারায় ওই যে 2টা ক্ষেত্রে ডিগ্রি দিবে না, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ। আনফেয়ার অ্যাডভান্টেজে উদাহরণ দিবেন ওই যে জমি বিক্রি করতে চাইছিল, বন্যার পানিতে তলায় যায়, এটা। আর হার্ডশিপে ওই যে বিধবা মহিলা। আর একটা ক্ষেত্রে দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে, যে জায়গায় ওই একটা ক্ষেত্রে আমার নোটে যে উদাহরণ আছে ওইটা না দিলেও চলবে। আপনি উপরের যে 2টা উদাহরণ ওইটারই বানাই দেন, যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, যে জায়গা কি হার্ডশিপও নাই, সেখানেই এই ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে জুরিসডিকশন অফ এ কোর্ট
to pass a Tanveen Shah written to pass a decree for a specific performance of a contract is discretionary. বুঝছেন? আমরা 2 এর খতে চলে আসি, দেখেন ক ও খ 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই খ অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিটির অংশীদারিত্বের মেয়াদকাল, সবাই মোবাইল সাইলেন্ট করেন, 100 টাকা প্রযোজ্য হবে এই মুহূর্ত থেকে। যারা যারা টাকা আছে শেষে মোবাইল বাজাবেন। দেখেন, চুক্তির অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না, মানে কতদিন তারা ব্যবসা করবে সেটা চুক্তিতে উল্লেখ ছিল না। কয়ের প্রার্থনার প্রেক্ষিতে ক্ষয়ের বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? যুক্তি উত্তর দিন। এই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, এই চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিল যোগ্য। প্রকৃতির কারণেই বাতিল যোগ্য। কেন বাতিল যোগ্য? কারণ চুক্তিতেই তো বলা নাই যে কতকাল তারা একসাথে করবে। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 3 এর ক, দলিল বাতিলকরণের মামলা। আচ্ছা, একজন লিখছেন স্যার খুব কম শোনা যাচ্ছে, আপনারাও কি তাই মনে করেন? আমাকে একটু জানান, অন্যরাও কি কম শুনতেছেন কিনা? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, যেহেতু একজন বলছে ঠিক আছে, সেহেতু যিনি কম শুনতেছেন হয়তোবা তারই সমস্যা। দেখেন, দলিল বাতিলকরণের মামলা এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে ঘোষণামূলক মামলার পার্থক্যমূলক বৈশিষ্ট্যগুলো কি কি? মানে একটা অবৈধ এবং জাল দলিল যদি তৈরি করে, কখন আপনি 39 ধারা মামলা করবেন আর কখন অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করবেন, এই দুইটার পার্থক্য আমাদের নোটে একেবারে হুবহু দেওয়া আছে। ওই যে আপনি যদি দলিলের কোনো পক্ষ না হন, দলিলটি যদি নিবন্ধিত না হয়, তাহলে মামলা করবে ঘোষণামূলক। আর আপনি যদি দলিলের কোনো পক্ষ হন অথবা দলিলটি যদি নিবন্ধিত হয়, তাহলে করতে হবে দলিল বাতিল। একটা দলিল বাতিলের মামলার ডিক্রি রেজিস্ট্রেশন অফিসে যায়, ঘোষণামূলক মামলার ডিক্রি যায় না। এরকম পার্থক্য লিখতে হবে। তারপরে কোন দলিলের তফসিল বর্ণিত ভূমিতে দখলে না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলা আইনত রক্ষণীয় কি? মানে আপনি দখলে নাই, কিন্তু আপনি 42 ধারায় ঘোষণামূলক মামলা করছেন। এখন এই মামলা কি চলবে কিনা? এই মামলা তো চলবে, বাট আলটিমেটলি আপনি কোনো প্রতিকার পাবেন না, কারণ এই জায়গায় আপনার ফার্দার রিলিফ হিসেবে দখল চাওয়া উচিত ছিল, আপনি দখল চান নাই, সো এখানে আপনার কোনো প্রতিকার দিবে না। এখানে আপনার মামলার সাথে সাথে খারিজ করতেছে না, বাট একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনি কোনো প্রতিকারও পাবেন না। এই হলো উত্তর। একটি চুক্তি রদের মকদ্দমা মুসাবিদা করুন। চুক্তি রদের মামলা, ওই যে প্রথমে আদালতের নাম দিলেন, মকদ্দমা নাম্বার, বাদী বিবাদী, তারপরে আপনার মামলার ওই যে মামলার ধারা, তায়েদাদ মূল্য, তারপরে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে সবশেষে গিয়ে আপনি সত্যপাঠ দিলেন, যদি স্থাবর সম্পত্তি হয় তফসিল দিলেন, এই তো। আমরা চলে আসি 4 এর ক নাম্বার প্রশ্ন। দেখেন, আচ্ছা 4 এর ক দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক ডিগ্রি লাভের অত্যাবশ্যকীয় শর্তগুলো কি কি? শর্তাবলী কি কি? আপনি 42 ধারার মামলা কখন করে? 42 ধারার মামলা আপনার শর্তাবলী কি কি? ওই যে জায়গায় 4টা শর্ত আছে, আপনার মনে আছে কিনা? কোন সম্পত্তিতে আপনার সত্ত্বের অধিকার থাকবে, কেউ সত্ত্বের অধিকার থাকবে নাকি? তারপর আপনার আইনগত অধিকার থাকবে, এই সত্ত্বের অধিকার বা আইনগত অধিকার কেউ অস্বীকার করবে, এই তো 3টা। 4 নম্বরে ছিল হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার থাকলে অবশ্যই চাইতে হবে। উক্ত ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায় কিনা? নেতিবাচক ঘোষণা, ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। উদাহরণ আলোচনা করুন, উদাহরণ দিয়ে আলোচনা করে দিবেন। একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিক্রির প্রার্থনায় মামলা করতে পারে কি? শেয়ার হোল্ডার যে শেয়ার অলরেডি বন্টিত হয়ে গেছে, এটা বাতিলের জন্য তিনি ঘোষণামূলক মামলা করতে পারেন না। জি, আমরা চলে আসি 4 এর খ, দলিল সংশোধনের মাধ্যমে সরল বিশ্বাসে ক্রয়কৃত তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করা যায় না। উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আপনারা যারা আমাদের সাথে পড়ছেন, এটা আপনার মনেই থাকার কথা যে দলিল সংশোধনের মামলায় আদালত যখন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কোনো আদেশ দিবে না। কেমনে দিবে না? ওই যে একজন ব্যক্তি তার 1 খণ্ড জমি বিক্রি করছিল একজনের কাছে, এখন সে করছে কি, আরো 2 খণ্ড এক্সট্রা নিয়ে গেছে। 2 খণ্ডের এক্সট্রা নেওয়ার মধ্যে 1 খণ্ড তার শ্যালকরে দান করছে, আর 1 খণ্ড আর একজনের কাছে বিক্রি করছে। এখন যার জমি, সে তো বিক্রি করছিল 1 খণ্ড, কিন্তু নিয়ে গেছে 3 খণ্ড। সে যখন এই কারসাজির কথা জানতে পারলো,
তিনি দলিল সংশোধনের মামলা করে ওই যে এক্সট্রা যে 2 খণ্ড নিছে, যে খণ্ড শ্যালক করে দিছে, দান করছে, সেটা আনতে পারবে। কিন্তু যে খণ্ড কেউ সরল অবিশ্বাসে তৃতীয় পক্ষ কিনছে তার কাছ থেকে আনতে পারবে না। এটাই 31 ধারা। এই উদাহরণ দিলেই হয়ে যাবে। আমরা চলে আসি 5 নাম্বার। নিরোধক প্রতিকার বলতে কি বুঝেন? প্রিভেন্টিভ রিলিফ সংজ্ঞা দিছে 6 ধারায়, বিস্তারিত বলছে 5-এর গ। কিভাবে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়? কিভাবে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়? এটার উত্তর হলো 52 ধারা। স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়। বিভিন্ন প্রকার নিরোধক প্রতিকার আলোচনা করুন। যেহেতু আপনারা বিভিন্ন প্রকার নিরোধক প্রতিকার বলছে, তার মানে বিভিন্ন প্রকার নিরোধক প্রতিকার কি? স্থায়ী আর অস্থায়ী। এই দুইটার সংজ্ঞা দিবেন আর কি, এটাই। এবং কোথায় আছে একটু জানাই দিলেন। 5-এর খ দেখেন, ক ও খ এর মধ্যে একটি জমি বিক্রয়ের বায়না চুক্তি হয়। চুক্তি মোতাবেক খ জমি বিক্রি করতে না চাইলে ক ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ আদায় করে। বায়না চুক্তি ভঙ্গ করছে, সে ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ আদায় করে নিছে। পরবর্তীতে ক আপনার কাছে আসে এবং ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করার জন্য আপনি ককে পরামর্শ দেন। সে অলরেডি ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ বেছে নিছে, এখন পরে আবার আসছে যে না, এই চুক্তির কার্য সম্পাদনও আমি চাই। তাহলে আমি একটু যদি আপনাদের বলি, প্রথমে যদি আপনি 12 ধারার মামলা করতেন, 12 ধারার মামলা যদি খারিজ হয়ে যেত, তাহলে আপনি 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারতেন না, 29 ধারায় বলছে এই কথা। আর প্রথমে যদি আপনি ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ বেছে নিয়েছেন, পরে 12 ধারার মামলা করে আপনি কোনো প্রতিকার পাবেন না। এটা বলা আছে 24-এর গ। 24-এর গ। তাহলে গ মনে থাক বা না থাক, আপনি 24 ধারা লিখবেন যে যদি একবার একই চুক্তির উপর ভিত্তি করে যদি প্রথমবার কেউ প্রতিকার যেরকম ক্ষতিপূরণ বেছে নেয়, পরবর্তীতে সে 12 ধারায় মামলা করে কোনো প্রতিকার পাবে না। ঠিক আছে? জি, দেখেন 6-এর ক দেখেন, চিরস্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য করুন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দুইটার ভিতরে পার্থক্য। ঘটনা ঘটার আগে চিরস্থায়ী, ঘটনা ঘটে গেলে কি বাধ্যতামূলক। পার্থক্য পারবেন আশা করি। চুক্তির নেতিবাচক অংশ পালনে নিষেধাজ্ঞার বিধান আলোচনা করুন। নেতিবাচক অংশ পালনে মানে কি? 57 ধারা। একটা চুক্তিতে 2টা অংশ থাকবে, একটা হলো হ্যাঁ সূচক আর একটা কি না সূচক। আদালত হ্যাঁ সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে না পারলেও না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারবে। ওই যে মমতাজ গান গাইতে চাইছে আর এই সময় অন্য কোথাও গান গাইবো না, মনে আছে? আমরা 6-এর খতে চলে আসি। দেখেন ক একটি মন্দিরের সেবায়েত। সেবায়েত বুঝেন? ওই যে ট্রাস্টি, ওয়ান টাইপ অফ ট্রাস্টি। যখন দাতব্য উদ্দেশ্যে হিন্দু ধর্মের অধীন কোন সম্পত্তি দান করা হয়, তখন ওইটা যারা দেখাশোনা করে তারা বলে সেবায়েত। আর মুসলিম ধর্মে ওয়াকফ করে, ওয়াকফকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করে তারা বলে মুতাওয়াল্লি। এখন একটি মন্দিরের সেবায়েত, সে ক্ষমতা বহির্ভূত ভাবে উক্ত মন্দিরের জমি বিক্রির উদ্যোগ নিছে। তিনি তো সেবায়েত, তিনি মন্দিরের জায়গা জমি দেখে রাখবে, খাজনা টাজনা আদায় করবে, কিন্তু বিক্রির ক্ষমতা তো ওনার নাই। ট্রাস্ট অনুযায়ী সেবায়েতের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ নেওয়ার বিধান থাকলেও ট্রাস্টের যে চুক্তি আছে সেই চুক্তি অনুসারে ওই জায়গা বলা আছে যে ভবিষ্যতে যদি কেউ কোনো ট্রাস্ট কোনো সেবায়েত এটা বিক্রির চেষ্টা করে, তাহলে তারে এই প্রতিকার তার বিরুদ্ধে আছে। কয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া যাবে কিনা, ধরেন প্রতিকার আছে, এখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া যাবে কিনা, এটা হলো উত্তরে বলছে অবশ্যই নিষেধাজ্ঞা চাওয়া যাবে। কেন চাওয়া যাবে? 56 ধারায় বলা আছে ট্রাস্ট ভঙ্গের মামলা ব্যতীত অন্য কোনো মামলায় সমফলপ্রদ প্রতিকার থাকলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। মানে অন্য কোনো মামলায় অন্য কোনো ক্ষেত্রে যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না, কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে অন্য প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা চাওয়া যাবে। সো এই জায়গায় নিষেধাজ্ঞা চাওয়া যাবে, বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটা আপনাদের সবার পারা উচিত ছিল, বেশ সহজ। কে এল এর নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রি করার চুক্তি করলো, পরবর্তীতে কে 60,000 টাকার বিনিময়ে জমি এম কে প্রদান করলো, এম চুক্তি সম্পর্কে অবগত ছিলেন। ভাই প্রথমে চুক্তি করছে এল এর সাথে 50,000 টাকায়, পরে চুক্তি তো করছে বেচেও দিছে কার? এম এর কাছে।
এবং এম জানতো যে প্রথমে এই জমি চুক্তি করছিল এল এর সাথে। এখন যিনি প্রথম যে এল, সে কি এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারেন কিনা? অবশ্যই পারে। 27 খ, খ মনে থাক বা না থাক 27, মানে এই চুক্তি পরবর্তী কোনো সম্পর্কের মাধ্যমে কোনো ব্যক্তি যদি চুক্তির স্বার্থ দাবি করে, তাহলে তার বিরুদ্ধে চুক্তির কার্য সম্পাদন করা যাবে। ধরেন আগে মালিক ছিল কে, এখন কে এর জায়গা কে যদি বিক্রি করতে না চাইতো, তাহলে এল তো কে এর বিরুদ্ধে মামলা করতো। এখন কে এর মালিকানা শিফট হয়ে গেছে কার উপরে? এম এর উপরে। তাহলে অবশ্যই এল এম রে ওই জমি বিক্রি করতে বাধ্য করতে পারবে। 27 খ। এই হলো আমাদের গতকালের সুনির্দিষ্ট প্রতিজ্ঞায়ন আইনের আমাদের যে মডেল টেস্টের যে প্রশ্ন, সেটার কিভাবে লেখা উচিত উত্তরপত্র, সেটা নিয়ে আলোচনা করলাম। আমাদের 2-3 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করব। লিংক এটাই, লাইনে থাকেন, লিংক এটাই, 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।